আরিশ ভয় পায় সামান্য। সে নিকের প্রতিটা পদক্ষেপের সাথে পরিচিত। অ্যানির কি অবস্থা হবে ভাবতেই আঁতকে ওঠে। নিকের হাতের উপরে হাত রেখে বলে, শান্ত হ ভাই, পেয়ে যাবি তুই তোর অ্যানিকে। কেউ কিচ্ছু করতে পারবে না। শান্ত হ তুই। আর উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই, এমনিতেই প্রচুর ব্লিডিং হচ্ছে। নিক আরিশের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলে, পুরো শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাক, শ্বাস বন্ধ হয়ে যাক, কিন্তু এই মুহূর্তে সামান্য দাঁড়ানোর সময় নেই। আগে খুঁজে বের করব, এরপর নিজের হাতে প্রতিটা হিসেব মেলাবো, হোক শারীরিকভাবে অথবা মানসিকভাবে। আমার কাছে আশা দেখেছে, ভালোবেসে নিয়ন্ত্রণে রাখা স্পর্শ দেখেছে, কিন্তু অনিয়ন্ত্রিত নিক যে প্রাণকে দেখেনি। প্রতিটা হিসাব মেলাবো তোমার থেকে, ব্লাড রোজ। বিশ্বাসঘাতকতার কারণে নিজের জন্মদাত্রীকে জবাই করতেও হাত কাঁপেনি। টুকরো টুকরো করেছিলাম তার শরীর। তুমি কে? কে তুমি? রাত রাত এখানে রাত কেবল সময় নয়, এটি একজোড়া বিষাক্ত হাত যা তার গলায় আলতো করে মুঠো পাকায়। পাতার নিচে লুকানো অদ্ভুত শব্দগুলো যেন আলাপে পরিণত হয়েছে। প্রতিটি শব্দ এক একটি খুনের চুক্তি। সেগুলো তার কানের খোঁতায় ঢুকে মৃত্তিকার এক একটি কণা হালকা করে তোলে। অ্যানি দৌড়ায়, কিন্তু তার দৌড় অলিক। হাতের কাঁধে রক্তের ঠোঁট যেমন মিশে আছে, তেমনি তার স্মৃতির ভাঁজও ক্রমশ কুচকিয়া যাচ্ছে। পেছন থেকে শব্দ আসে অদ্ভুতভাবে। অ্যানি ভয়ে বুক খিচে ফেলে। প্রথমে কেবল পাতার আড়াল ভেদ করে আসা এক খিঁচুনি পরিবেশে বিশৃঙ্খল পুরুষস্বরের এক লেজুমি কণ্ঠ। এগুলো মানবের নয়, এগুলো তার ভয়ের প্রতিচ্ছবি, যেগুলো তাকে নামমাত্র শ্বাসও নিতে দেয় না। মনে হচ্ছে নিক এই বুঝে এসে পড়েছে, তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আবারও নরকে বন্দি করার জন্য। চোখে অন্ধকারের ছায়ারা খেলা করে মাসুম একটি দুধের রশ্মি মাঝে মাঝে পাতার ফাঁকে পড়ে তার গায়ে। সেই রশ্মি যেন তাকে নিশ্চয়তা দেয় না, বরং প্রতিটি রশ্মি গা ছুঁয়ে কাটে একটা নতুন জিজ্ঞাসা। কে তাকে এতটা অনুজ্জ্বল করে ছেড়েছে? নাকি সে স্বেচ্ছায় নিজেকে এই অন্ধকারে চালিত করেছে? প্রশ্নগুলো ভেতরে একটা কুমোর ছোঁয়া জায়গা, কিন্তু প্রশ্ন জাগানোই বিপজ্জনক। কারণ প্রশ্ন আর্তনাদে রূপ নিলে খোঁজা পড়া সহজ হয়ে পড়ে। অ্যানি পায়ে হাত দিয়ে বসে পড়ে। চারিদিকে ঘন অন্ধকার। কেউ একজন বলেছিল এখানে আসবে, কিন্তু এখনও সে আসছে না কেন? তৃষ্ণার্ত গলা ফেটে যাচ্ছে, পা থেকে রক্ত ঝরছে অনবরত। অ্যানি একটা স্বাভাবিক জায়গা খোঁজে। ভয়ে তার কলিজা পর্যন্ত কাঁপছে। ক্লান্তি নিয়ে অ্যানি উঠে দাঁড়ায়। জঙ্গল ঘুমায়নি। গভীর আধার রুদ্ধ করে রেখেছে বাতাসের নিঃশ্বাস। পাতার ভাঁজে যেন লুকিয়ে আছে শত শত চুপচাপ চিৎকার। সে নিস্তব্ধতার বুক চিরে ছুটে চলেছে সে, এক খালি পায়ের রক্তাক্ত গোড়ালির থরথর কাঁপা শরীর। অ্যানির চোখে কোনো দিশা নেই, তবে এক প্রকার পশুবর্তী টিকে থাকার তৃষ্ণা তাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে কাটা ঝোপ আর শ্বাসরুদ্ধ কর্দমাক্ত মাটির উপরে দিয়ে। পেছনে কোথাও অজানা গাঢ় গর্জনের মতো ভেসে আসে কর্কশ পুরুষর অস্ত্রধারীদের হিংস্র নিঃশ্বাস। বুকের মধ্যখানে অতীতের কুয়াশায় ঢেকে থাকা ভয় কেবল নয়, রক্তের সাথে মিশে গেছে অসমাপ্ত আর্তনাদ। একটি বদ্ধ দরজার স্মৃতি, একটি জানালায় শেষ দেখা চাঁদ। অ্যানির পায়ের নিচে প্রতিটি পদক্ষেপে চিরে যায় শুকনো ডাল, চেরা মাটি, জঙ্গলের না জানা নিঃশ্বাস। আর প্রতিটি ক্ষণে তার দেহ এক অদৃশ্য দড়ির টানে ভেঙে পড়তে চায়। তবুও সে ছুটে চলে। এখন থেমে যাওয়া মানে ধরা পড়া নয়, বরং মরে যাওয়া। ঘামে চুপচুপে চুলগুলো তার কপালের উপরে বিষাক্ত সাপের মতো লেপ্টে আছে। শরীরের সমস্ত অঙ্গ যেন প্রতিবাদে ফুঁসে উঠেছে। তবু মস্তিষ্ক এক নির্বিকার রোবোটিক মেঘ, শুধু একটা শব্দ পুনরাবৃত্তি করে, পালাও। তীব্র ক্লান্তি এখন তার হাড়ের ভেতরে বিষ ঢালছে। শ্বাস ছিঁড়ে যাচ্ছে প্রতিটি গাছের ডালির ফাঁকে। কখনো থেমে যেতে ইচ্ছে করছে, কখনো নিজের কান্নায় ডুবে মরতে চায়। কিন্তু অ্যানির চোখে এখনো জ্বলছে শেষ স্বাধীনতার এক বিন্দু স্পর্ধা। অ্যানির ভেতরে আর কিছু বাকি নেই। সব শক্তি ফুরিয়ে গেছে। পাগলের মতো, প্রাণীদের মতো, নীরব চিৎকারের মতো সে জঙ্গলের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। এক সময় নিস্তেজ শরীরটা নিয়ে গাছের সাথে এলিয়ে দেয়।
চারিপাশে হিংস্র পশুদের ডাক। বর্তমানে পশুদের আহার হতে সে শতবার রাজি, কিন্তু নিকের সে বদ্ধ রুমে যেতে সামান্য রাজি নয় সে। মরে যাবে, এরপরও যাবে না। লোকটা তাকে ছুঁয়েছে, তার সব থেকে বড় সম্পদ সতীত্ব কেড়ে নিয়েছে। রাত এখন কয়টা বাজে অ্যানির জানা নেই। সাপের ফনার শব্দ শুনে শুকনো ঢোক গিলে পুরো শরীরে ছিঁড়ে দিয়েছে। মাথাটা আর রাখতে পারছে না, চোখ দুইটা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। কারোর পায়ের শব্দ কানে আসতে আটকে ওঠে। কে আসছে এগিয়ে? নিক নাকি নাবিদ? অ্যানি দোটানায় পড়ে যায়। পালাবে নাকি একই জায়গায় বসে থাকবে? ধীরে ধীরে শব্দ তীব্র হয়ে ওঠে। ছায়া অবয়বটি অ্যানির সম্মুখে এসে দাঁড়ায়। কালো হুডিতে আবৃত তার শরীর। অ্যানি চোখগুলো দেখার চেষ্টা করে। শ্বাস টানতেও কষ্ট অনুভব হচ্ছে তার। শুধু নিবু নিবু চোখে অস্পষ্ট আওয়াজে বলে, কে তুমি? হুডিতে ঢাকা মানবটা ধীর পায়ে এগিয়ে আসে। এমনভাবে এগিয়ে আসছে যেন তার শরীরে কোনো শক্তি নেই। অ্যানির ভেতরে ভয় কাঁপছে। নিক হলে এতক্ষণে হিংস্রতার শিকার হয়ে যেত। তার শরীরের উপর এক তাণ্ডব শুরু হয়ে যেত। তাহলে কি নাবিদ ভাই? যদি উনি না হয়ে অন্য কেউ হয়? অ্যানি আতঙ্কে জমে যায়। শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে ভয়ে। এই মুহূর্তে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। রাতের ঘন জঙ্গলের চারিপাশে হিংস্র পশু পাখির ডাক। রাতে নিস্তব্ধতায় গা ছমছমে পরিবেশ। সব মিলিয়ে এতক্ষণ অ্যানির এতটা ভয় লাগেনি। সে সব ভয়কে উপেক্ষা করে শুধু একটা ভয় ছিল, নিক যাতে ওকে খুঁজে না পায়। প্রচুর ভয় পায় সে তাকে। এতদিন যতটা সাহস দেখিয়ে সে থেকেছে সবটাই বাহ্যিক রূপ। অভ্যন্তরীণভাবে অ্যানি নিককে একটা জানোয়ারের থেকেও বেশি ভয় পায়। লোকটা রেগে গেলে ঠিক কতটা হিংস্র হয়ে যায় সেটা মনে হতেই গা হিম হয়ে ওঠে। তাকে জ্বলন্ত কয়লার উপরে দিয়ে হাঁটিয়েছে, ছুরি দিয়ে বারবার রক্তাক্ত করেছে, বাথটাবে শ্বাসরোধ করে রেখেছে, ভাঙা কাউচ দিয়ে রক্তাক্ত করেছে, চাবুক দিয়ে ক্ষতবিক্ষত করেছে, অন্ধকার একটা আলো বাতাসহীন রুমে 3টা বাঁশ বন্দি করে রেখেছে। এই 3টা মাস দুনিয়া কেমন হয় সে ভুলে বসেছিল। এই সব ভাবতেই শরীর কাঁটা দিয়ে ওঠে। সে আর যেতে চায় না এমন নরকে। গলা ফেটে কান্না বেরিয়ে আসছে। শরীরে সামান্য শক্তিটুকুও নেই যে মানবটার থেকে সে পালিয়ে যাবে। পুরো শরীরে নিকেরে দেওয়া অজস্র ক্ষত, তার উপরে আজ পালাতে গিয়ে আঘাত পেয়ে পুরো শরীরে রক্তাক্ত হয়ে আছে। পা দুইটা ব্যথায় টনটন করছে। পায়ের নিচ থেকে এখনও হয়তো রক্ত পড়ছে। চোখ ঝাপসা হয়ে আসছে। শুধু দেখতে পাচ্ছে ছায়া মানবটা তার সামনে হাঁটু ভেঙে শব্দ করে বসে পড়ে। অ্যানি চমকে ওঠে। লোকটা কাঁপা কাঁপা হাতে অ্যানির ময়লা রক্তাক্ত হাতটায় স্পর্শ করে। সাথে সাথে 2 ফোঁটা চোখের জল অ্যানির হাতের উপরে গিয়ে পড়ে। অ্যানি খুশিতে আত্মহারা হয়ে যায়। বেঁচে থাকার শেষ আলোকে দেখতে পেয়ে ফুপিয়ে ওঠে। অস্ফূর্ত আওয়াজে বলে, নাবিদ ভাই? লোকটা ভাঙা গলায় বলে। পাখি, আমার পাখি। অ্যানি আচমকা হাউমাউ করে কেঁদে ওঠে। একটা বাচ্চা অনেকক্ষণ ভয় চেপে রাখলে ঠিক যেমন ব্যবহার করে অ্যানিও ঠিক তেমন হয়ে উঠেছে। এতদিন পর নিজের আপন মানুষকে দেখে যেন শান্তি ফিরে এসেছে। মরুভূমির ন্যায় তৃষ্ণার্ত বুকে বর্ষণ হয়েছে। ভয় নাবিদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। নাবিদ ভাই, তুমি এসছো? তুমি আজ এই জঙ্গলে আসতে আমি ভয়কে উপেক্ষা করে এসেছি। জানো, এতক্ষণ মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ কুড়াল দিয়ে কুপাচ্ছে। চারপাশে হিংস্র বন পশুর ডাক। তার থেকেও বড় ভয় ছিল নিক নামক পশুটার। চতুষ্পদী জানোয়াররা হয়তো আমাকে একবার গিলে খেয়ে ফেলবে, কিন্তু এই নিক নামক অমানুষটা আমাকে তিলে তিলে গিলে খাচ্ছে। খুব ভয় করছিল। নাবিদ অ্যানিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। তবুও যেন এক অদৃশ্য বাধা কাজ করছে। তার ছোট পাখিটা একজনের স্ত্রী, তাকে বুকে আগলে নেওয়াটা কি উচিত? নাবিদ নিজের চিন্তাভাবনাকে নিজেই ধাক্কার জানায়। এইটা বিয়ে ছিল না। বিয়ে নামক শব্দ প্রয়োগ করে আটকে রেখেছিল, শারীরিক মানসিক টর্চার করেছিল। এটা বিয়ে হতেই পারে না। তাছাড়া অ্যানি নিককে ঘৃণা করে। 2 চোখে সহ্য করতে পারে না নিক জেভরান নামক ব্যক্তিটাকে। তাহলে জড়িয়ে ধরতে বাধা আসবে কেন? অ্যানিস্থেসিয়া, অ্যানি আমার ভালোবাসা। মাত্র 7 বছর বয়স থেকে আমি ওকে আগলে রেখেছি, পর্যাপ্ত সময়ের অপেক্ষা করেছি। আমার জীবনের সবথেকে বড় কালো অধ্যায়কে পেছনে ফেলে এসেছি। তাকে ভালোবেসে অমানুষ নামক নরখাদক থেকে মানুষ হয়েছি।
ধর্মহীন পিশাচ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সব স্যাক্রিফাইস তো ছিল এই ছোট্ট মেয়েটার জন্য। তাকে আগলে রাখার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে সে। তাহলে আজ কেন সে অন্যের হবে? কেন সে অন্যের বউ হয়েছে? আর হলেই বা কি? এই বিয়েটা তো অর্থহীন। নাবিদ আলীকে 2 হাত দিয়ে আগলে নিয়ে মিষ্টি সুরে বলে, আমি পাশে আছি পাখি। এখন কারো শক্তি হবে না তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আঁকলে রাখবো। একবার ভুল করেছিলাম, তাই নিক তোমাকে নিয়ে পালাতে পেরেছিল, আর সেই ভুল করব না। কান্না করতে করতে শান্ত হয়ে আসে। নাবিদের বুকে মাথা রেখে আছে, ভাবতেই ঠোঁট ভিজায়। শব্দহীনভাবে সরে আসে সেই জায়গা থেকে। অজানা এক দেয়াল বাধা দিচ্ছে। এই বুকটাকে আপন মনে হচ্ছে না। অ্যানি বিরক্ত হয়ে ওঠে হঠাৎ এমন অনুভূতির কারণে। নাবিদ অ্যানির চোখের পানি মুছে দেয়। অ্যানি নাক টেনে নাবিদের দিকে তাকিয়ে বলে, অ্যানি চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, হাজারটা জিজ্ঞাসা করো। উত্তর সঠিক উত্তর দিবে তুমি? মিথ্যা বলেছি কখনো? তুমি আমার দেখা সব থেকে শুদ্ধ পুরুষ নাবিদ ভাই, যার জীবনে কোনো কলঙ্কের ছাপ নেই। তবুও অনুমতি চাচ্ছি, সঠিক উত্তর দেবে তো? নাবিদ অ্যানির অস্বাভাবিক কথায় কিছুটা চুপ থাকে। পুনরায় শ্বাস নিয়ে বলে, সঠিক উত্তর দিব, প্রমিস করলাম। অ্যানি নাবিদের চোখে চোখ রেখে বলে, নাভিদ ভাই, নিক জেভরানের সাথে তোমার কিসের সম্পর্ক? প্রথম দিন যেদিন তুমি আমাকে নিতে মিশনে গিয়েছিলে, তখন তোমাদের কথোপকথন শুনে মনে হচ্ছিল তোমরা অনেক আগের পূর্ব পরিচিত। কি সম্পর্ক তোমাদের? কিভাবে চেনো তুমি ওনাকে? অ্যানির এমন অপ্রত্যাশিত প্রশ্নে নাবিদ অপ্রস্তুত হয়ে পড়ে। অ্যানির তির্যক চাহনি ভেতরটা নাড়িয়ে তুলছে। নিচের ঠোঁট কামড়ে এদিক সেদিক তাকায়। ছোট করে নিম্ন আওয়াজে বহু কষ্টে উত্তর দেয়, কিছু না, কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার। প্রমিস করো, উনি তোমার ক্ষতি করেনি কেন এখনো? নাবিদ হুট করে তাকায় অ্যানির দিকে। অ্যানির দৃষ্টি এখনও নাবিদের দিকে। নাবিদ এই দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। চোখে চোখ রেখে ভাবতে পারছে না কিছু। নাবিদ অ্যানির মুখটার দিকে তাকিয়ে বলে, তুমি অসুস্থ পাখি, আগে বাড়িতে গিয়ে ফ্রেশ হও, এইসব প্রশ্ন পরে করব। অ্যানি দুর্বল কণ্ঠে বলে, কিন্তু আমার যে এখন উত্তর জানতে ইচ্ছে করছে। শান্তি পাচ্ছি না কিছুতেই। বলো না, উনি তোমার কোনো ক্ষতি কেন করেনি? তুমি জানো নাভিদ ভাই, গার্ডরা আমার দিকে সামান্য তাকিয়েছিল বলে তাদের কলিজা টেনে নিয়ে এসছে। মাথাটা কেটে ফেলা হয়েছিল তাদের, যেমনটা 1.5 বছর ধরে আমার সাথে হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো জানা সত্ত্বেও তোমার কোনো ক্ষতি করেনি। আমি প্রতি সেকেন্ডে সব থেকে বেশি ভয় পেয়েছি তোমাকে নিয়ে। এই লোকটা তোমার ক্ষতি করে দিলে আমি আরো একজন আপন মানুষকে হারাবো। তোমার ক্ষতি কেন করেনি? নাবিদের খুব ইচ্ছে করছিল তার পাখির কপালে চুমু দিতে, কিন্তু এই ইচ্ছেটা এখন প্রয়োগ করা উচিত নয়। নাবিদ শান্ত কণ্ঠে বলে, তুমি অসুস্থ পাখি, আগে বাড়িতে গিয়ে ফ্রেশ হও, এইসব প্রশ্ন পরে করো। নিক গ্যাংস্টার হলো, বাইরে সে একজন ব্যবসায়ী, আর ব্যবসার ক্ষেত্রে 2-1 বার কথা হয়েছিল সেটাই। তাছাড়া নিকের পার্সোনালভাবে চিনি না, বাট গ্যাংস্টার বস নিক জেব্রানকে পুরো ওয়ার্ল্ড চেনে। সবাই যা জানে আমিও ঠিক ততটুকুই জানি। এখন আমাকে কেন মারিনি কি করে বলবো। হয়তো ব্যবসায়িক লাভে আমার উপরে হামলা করেনি, তবে হামলা করলেও প্রতিঘাত করার ক্ষমতা এইটুকু হলেও আছে পাখি। অ্যানি ভাবুক হয়ে কিছুক্ষণ পর বলে, 1.5 বছর ধরে আমার কাছে যে সব কাটা মাথা আর কলিজা আসতো, সবকিছু কি নিক জেভরান পাঠাতো ভাইয়া? ওনার মায়ের স্টাইল ঠিক তেমন, যেমন ভাবে এইগুলো ছিল। কোনোভাবে উনি নয় তো? নাবিদ ঠোঁট ভিজিয়ে বলে, হতে পারে। হতে পারে মানে? ওনার সাথে আমার সম্পর্ক 3 থেকে 4 মাস। 1.5 বছর ধরে এই বর্বরতা চলছে আমার সাথে। যতজন পুরুষ আমার দিকে তাকিয়েছে, ঠিক ততজন ব্যক্তির কাটা মাথা আর কলিজা আমার কাছে এসছে। আরো অনেকের এসছে যাদের আমি চিনিও না। এই পর্যন্ত প্রায় 200 এরও বেশি কাটা মাথা আর কলিজা এসছে। এই ঘটনা কিন্তু আমি আর তুমি ছাড়া কেউ জানে না। আপাকেও জানায়নি। এটা নিক জেভরান কিভাবে হবে নাভিদ ভাই? 1.5 বছর ধরে এই কাহিনী চলছে, অথচ তার সাথে সম্পর্ক আমার 3 থেকে 4 মাস হবে। অ্যানি অতিরিক্ত শ্বাসের জন্য কথাও বলতে পারছে না, তবু বহু কষ্টে বাক্যগুলো উচ্চারণ করে। নাভিদ পরপর প্রশ্নে থতমত খেয়ে ওঠে। অ্যানির কপালে হাত দিয়ে বলে, এমন একটা প্রশ্নের উত্তর আমি দিব না। আগে বাড়িতে গিয়ে মেডিসিন নিতে হবে, সুস্থ হবে, এরপর সব প্রশ্ন করো। উত্তর জানা থাকলে দিয়ে দিব।
আমার কথাটা এড়িয়ে যাচ্ছ, আমি জানতে চাই এখন। অনেক দিনের এই প্রশ্ন আমার। নিককে জিজ্ঞাসা করার সাহস হয়নি, কিন্তু তোমার কাছে তো ছোট থেকে সব আবদার করেছি। তোমাকে হাজারটা প্রশ্ন করলেও ভয় কাজ করবে না। উত্তরটা দিয়ে দাও নাভিদ ভাই। জেদ কেন করছো পাখি? উত্তর জানা নেই আমার। সত্যি বলছো? তোমার সাথে আমি মিথ্যে বলি না। নিক যে কোনো সময় চলে আসতে পারে। বাইরে প্রাইভেট জেট অপেক্ষা করছে। আমাদের আজ এই আমাদের আজই ইরানে ফিরে যেতে হবে। আমি ইরান যাব না নাভিদ ভাই। নাবিদ অবাক হয়ে বলে। কেন যাবে না পাখি? এখানে থাকলে আমরা ধরা পড়ে যাব। অ্যানি নাবিদের দিকে তাকিয়ে বলে। এখন যদি আমরা ইরান চলে যাই তাহলে আরো দ্রুত ধরা পড়ে যাব। নিক খুব ভালো করে জানে আমি পালিয়ে গেলে ঠিক কোথায় যেতে পারি। আমার আপন বলতে তুমি আর আপা ছাড়া কেউ নেই। নিঃসন্দেহে তোমাদের কাছে যাব আমি। সেই সূত্র ধরে উনি আমাদের খুঁজবে। আমাদের বাড়ি যেহেতু ইরান, তাই উনি সর্বপ্রথম ইরানে যাবে আর খুব সহজেই আমাদের ধরে ফেলবে। তার থেকে বরং তুমি এখন যেমন আছো তেমন থাকো, এমনভাবে অধৈর্য হয়ে থেকো যেমনটা এতদিন ছিলে। আমাকে খুঁজে না পেয়ে আমি একটা জায়গায় লুকায়িত থাকবো, যেন নিক কখনো সেখানে পৌঁছতে না পারে। তোমাকে জিজ্ঞাসা করতে আসলে তুমি বলবে জানি না, নিককে দোষ দেবে। আজ ওর কারণে আমি হারিয়ে গিয়েছি। নিকও তোমার অভিনয় বিশ্বাস করে ফেলবে, কারণ আমি যদি তোমার কাছে আসতাম তাহলে তো এখনো আফ্রিকায় থাকতাম না, ইরান চলে যেতাম আমাদের বাড়িতে। কিছুদিন এই নাটক চলতে থাকলে জানোয়ারটা এমনিতেই আমাকে ভুলে যাবে। অ্যানি কথাগুলো বলে থামে। নাবিদ মুচকি হাসে অ্যানির কথায়। অনেকটা বড় হয়ে গিয়েছো তুমি পাখি। অ্যানি মলিন হেসে বলে। পরিস্থিতি অনেক কিছুই করতে বাধ্য করে নাবিদ ভাই। দেখো না, যে অ্যানি সামান্য ক্ষত পেলে তোমাকে আর আপাকে নাচিয়ে ফেলতো, সেই অ্যানির শরীরে এখন অজস্র ক্ষতের দাগ। যেই অ্যানির সামান্য জ্বর আসলে আমার আপা সেবা যত্ন করে সুস্থ করে তুলতো, তোমাদের সবাইকে আবোল তাবোল বলে নাজেহাল করে তুলতো, সেই অ্যানি দিনের পর দিন তীব্র জ্বরে পুরো রাত যন্ত্রণা ভোগ করেছে। পরিস্থিতি অনেক বদলে দিয়েছে নাভিদ ভাই। সাহস আমার বরাবর ছিল। সাহস না থাকলে কি আর নিজের রক্তকে খুন করতে পারতাম? নাবিদ অ্যানির মুখে হালকা স্পর্শ করে বলে। তোমাকে অনেক কষ্ট দিয়েছি পাখি। সুখ দেবে বলে তো বন্ধ রুমে আটকে রাখেনি। নাবিদের চোখ থেকে টিপ টিপ করে পানি পড়ছে। অ্যানি অধৈর্য হয়ে চোখের জল মুছে দিয়ে বলে। আমি তোমাকে আগলে রাখতে পারিনি পাখি। তোমার বাবা মাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমাকে কখনো ক্ষমা করো না। আমি প্রচুর খারাপ। অ্যানি মুচকি হেসে বলে। আমি না থাকলে আমার অস্তিত্ব সেদিনই বিলীন হয়ে যেত, তাই নিজেকে কোনোদিন দোষ দেবে না। আচ্ছা নাবিদ ভাই, আপা কোথায়? নাবিদ অ্যানির বাহু ধরে উঠে দাঁড়া করিয়ে বলে। বাড়িতে গিয়ে সব বলছে। অ্যানি আর প্রশ্ন করেনি। মূলত কথা বলার মতো শক্তি তার মধ্যে নেই। নাবিদ আচমকা অ্যানিকে পাজা কোলে করে তোলে নেয়। অ্যানি ভয়ে কাপা গলায় বলে। নাবিদ সামনে এগিয়ে গিয়ে বলে। তোমার সাথে আমার কিসের সম্পর্ক সেটা ভুলে যাও, কিন্তু এখন আমি একজন আহত ব্যক্তিতে সাহায্য তোমার সাথে আমার কিসের সম্পর্ক সেটা ভুলে যাও, কিন্তু এখন আমি একজন আহত ব্যক্তিকে সাহায্য করছি, তাই ভুলেও এর মধ্যে ঢুকো না। অ্যানি নিশ্চুপ হয়ে যায়। মেনশনের কথা ভাবতেই গা হিম হয়ে আসে। নিক এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে। সে রুমে নেই এতক্ষণে, মনে হয় জেনেও গিয়েছে। এখন কি করবে গ্যাংস্টার বস? প্রতিটা গার্ডকে কি মেরে ফেলবে? আর চিত্রা মাসের কি হবে? ওনার কোনো ক্ষতি করবে না তো? নিক জেভরানের এই তীক্ষ্ণ দৃষ্টি অন্য কেউ কতটুকু দেখেছে জানা নেই, কিন্তু সে জমের মতো ভয় পায় সেই দৃষ্টিকে। কেমন ধারালো হিংস্র প্রকৃতির, যেন কোনো সিংহ তার শিকারের দিকে তাকিয়েছে। ওদিকের চিন্তায় অ্যানির মাথাটা ফেটে যাচ্ছে। প্রভাতের নিসর্গ যেন এক অতল শান্তির প্রতিমূর্তি। রাত্রির অবসান বেলায় যখন সূর্যকিরণের প্রথম আভা ধীরে ধীরে দিগন্তচূড়া ভেদ করে, তখন সমগ্র প্রকৃতি নবজীবনের পরশে জেগে ওঠে। শিশিরে ভেজা ঘাসে পদচিহ্ন রাখলে মনে হয় যেন পৃথিবী নিজের সমস্ত ক্লান্তি ছেড়ে পুনর্জন্ম নিয়েছে। পাখিদের কুজন ও মৃদু বায়ুর মর্মর ধ্বনি, আর দূরাকাশে ছায়াপাত করা রক্তিম সূর্য। সেই নির্মল পরিবেশে মানুষের অন্তর আত্মস্থ হয়, মন তখন জেগে ওঠে বিশুদ্ধতায়। আর জীবন যেন নতুন আশার বীজ বপন করে।
সকাল কেবল দিনের সূচনা নয়, এ এক সূচি মুহূর্ত, যেখানে প্রকৃতি ও প্রাণ একত্রে উচ্চারণ করে নবজাগরণের মন্ত্র। বিশাল খাটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন গ্যাংস্টার বস নিক জেফরান। নিক জ্ঞান হারিয়েছে, হাস্যকর হলেও সত্যি। নাক দিয়ে অতিরিক্ত ব্লিডিং, হাওয়াতে যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারত। আরিশ নিরুপায় হয়ে হাতের মধ্যে ড্রাগস পুশ করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই নিক জ্ঞান হারিয়ে ফেলে। আরিশ আর রথিরাজ মিলে পুনরায় মেনশনে নিয়ে আসে। রাস্তার আনাগোনা থেকে শুরু করে প্রতিটা জায়গায় অ্যানির খোঁজ চালায়। এখনও পর্যন্ত কোনো সূত্র কেউ জোগাড় করতে পারেনি। নিককে ড্রাগস দেওয়ার কারণে এক হিংস্র থাবার সম্মুখীন হয়ে হবে সেটা আরিশের অজানা নয়। দু একটা খুশি খেলে তার কিছু এসে যাবে না, কিন্তু ওই মুহূর্তে নিককে আটকানো প্রয়োজন ছিল। আরিশ ডিভান থেকে উঠে নিকের কাছে যেতে নিবে, এমন সময় আরিশের আগমন ঘটে। আরিশ সেদিকে কপাল কুঁচকে তাকায়। অধীরাজ অধৈর্য হয়ে বলে, স্যার মেহের এসেছে। আরিশ আচমকা চেঁচিয়ে ওঠে। হোয়াট? আরিশের চেঁচানোতে অধীরাজ হতবম্ব হয়ে যায়। অধীরাজকে কিছু বলতে না দিয়ে আরিশ আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, দ্রুত আসা থেকে আটকা, যাতে ভুলেও জানতে না পারে নিক আর অ্যানির বিয়ের কথা। আরিশ নিঃশ্বাসের কারণে কথা বলতে পারছে না। অধীরাজ সান্ত্বনা দিয়ে বলে, শান্ত হন স্যার, মেহের ম্যানশনে আসেনি। আরিশ কপালে ভাঁজ প্রখর করে বলে, না মানে, কোথায় গিয়েছে তাহলে? বাগান বাড়িতে গিয়েছে। আরিশ বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলে। শিট, কার সাথে এসেছে? কখন এসেছে? অধীরাজ সাবলীল ভাবে বলে, পাগলামি করছিল তাই দাদামশাই পাঠিয়েছে। আপনার নিয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি যাননি। আরিশ আর এক মুহূর্তও দাঁড়ায়নি। অধীরাজকে আদেশ দিয়ে বলে, আরিশ দ্রুত পায়ে মেনশন ত্যাগ করে। চিন্তায় মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। নাজলি যদি সবকিছু বলে দেয় তাহলে আমার বোনটা কি হবে? আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এত বছর টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে কি লাভ যদি সমাপ্তি এমন হয়ে যায়? আরিশ আর কিছু ভাবতে পারছে না। মেয়েটা তার রক্তের কেউ নয়, কিন্তু আত্মার সম্পর্ক অনেক মজবুত। প্রায় 40 মিনিট পর আরিশ বাগান বাড়িতে পৌঁছায়। ফিঙ্গার টাচ করে করিডোর পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করতে শান্ত হয়ে আসে। সাথে সাথে কপাল কুঁচকে ফেলে সামনের এমন দৃশ্য দেখে। নাজরি কিছু একটা বলছে আর মেহের খিলখিল করে হেসে উঠছে। দুজনের হাতে ক্যান্ডেল। অজান্তেই আরিশ মুচকি হাসে। মুহূর্তে নিজের অবস্থান বুঝতে পেরে গম্ভীর হয়ে পড়ে। কিছুটা রাগ নিয়ে এগিয়ে যায়। নাজলি আরিশকে দেখে হাসি থামিয়ে দেয়। মেহের চোরা চোখে তাকায় ভাইয়ের দিকে। আরিশ রাগ দেখে ধমক দিয়ে বলে, এখানে কেন এসেছিস? মেহের ধমককে উপেক্ষা করে সহজ ভাষায় বলে, ইচ্ছে হয়েছে তাই এসেছি। আমি আমার ভাইয়ের বউ দেখতে এসেছি। তুমি কেন রেগে যাচ্ছ ভাইয়া? তোমাকে তো আমি দেখতে আসিনি। আরিশ যা- চোয়াল শক্ত করে বলে, জাস্ট সেট আপ মেহের। ভাইয়ের বউকে তোর। লিসেন, তোর ভাই কাউকে বউ হিসেবে নিয়ে আসেনি। প্রয়োজনে এনেছে, ব্যাস। প্রয়োজন শেষ হলেই টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাই আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করার চেষ্টা ভুলেও করিস না। মেহেরে নাজরির দিকে তাকায়। মেহেরের তাকানো দেখে নাজরি মুচকি হাসে। মেহেরে প্রচুর খারাপ লাগলো আরিশের কথায়, কিন্তু সে তার ভাইকে প্রতিটা রক্তবিন্দুতে চেনে। একমাত্র তাকে আর নিককে ছাড়া হয়তো কাউকে ভালোবাসে না। জীবনে কখনো বাসবে কিনা সেটা নিয়েও সন্দেহ। জানা নেই কেন বিয়ে করেছে, এই রহস্য উন্মুক্ত করার ক্ষমতাও তার নেই। কিন্তু তবুও কেন জানি ভাইয়ের বউ হিসেবে নাজলিকে প্রচণ্ড আপন মনে হচ্ছে। তানভি আপুর পরে এই প্রথম কারোর সাথে সে ফ্রেন্ডলি কথা বলতে পারছে। মেহের কিছুটা শক্ত হয়ে বলে, যে কারণেই করো না কেন ভাইয়া, কিন্তু বর্তমানে নাজলি আপু তোমার স্ত্রী, সেটা তো অস্বীকার করতে পারবে না। যাই হোক, এসব ঘাটাঘাটি করা আমার কাজ নয়। কখনো ঠুকিনি এসবে, তাই আজও ঠুকবো না। তবে আমার ইন্দ্রিয় শক্তি বলছে আরিশ একদিন নাজলির প্রেমে মারাত্মকভাবে পিছলে পড়বে। এমনভাবে পড়বে যাকে মরণ ব্যাধি ক্যান্সার নামক আসক্তি বলে। কান্না করবে, ছটফট করবে কাছে পাওয়ার জন্য। মিলিয়ে নিও ভবিষ্যতে তোমার বোনের কথা। আরিশ কপাল কুঁচকে রাগ দেখিয়ে বলে, থাপ্পড় খেতে ইচ্ছে করছে? মেহের চোখের পাতা ঝাপটায়। বোকা হাসি দিয়ে বলে, মজা করছিলাম ভাইয়া, আর কখনো বলবো না। তোমার থাপ্পড় খেয়ে একজনকে অজ্ঞান হতে দেখেছি চোখের সামনে। এই থাপ্পড় খেলে আমি টিকবো না, আর আমি জানি তুমি আমাকে কখনো থাপ্পড় দিবেও না। আরিশ শান্ত গলায় বলে। মেহের গাল ফুলিয়ে বলে, যখন ছোট ছিলাম তখন শাসনের প্রয়োজন পড়েনি।
আর বড় হয়ে গিয়েছি, এখন শাসনের প্রয়োজন পড়বে? গাল ফুলাচ্ছিস কেন? কিছু করেছি আমি? শাসন করার কথা বলেছি। শাসন তো আর করিনি। আমি জানি আমার বোন কোনোদিন সেই ভুল করবে না যাতে আমার শাসনের প্রয়োজন পড়বে। ভুল করব কিভাবে? বাড়ি থেকে বের হতে পারলে তো ভুল করব। কলেজে গেলেও চারপাশে মন্ত্রী সেনারা থাকে, মন মতো খেতেও পারি না এদের তাকানোর জন্য। আরিশ বোনের বাচ্চা মোদিকে ঠোঁট কামড়ে হাসল। নাজলি প্রচুর অবাক হলো এদের দেখে। তারা নিজের আপন জনদের সাথে ঠিক কতটা ভালো, আর অন্যদের সাথে ঠিক ততটাই নিষ্ঠুর। কথাটা ভাবতেই মুখ বাঁকায়। আরিশ এতক্ষণে নাজলিকে খেয়াল করে, মুখের গম্ভীরতা টেনে বলে। নাজলি কপাল কুঁচকায়। 2 কাপ বলতে মেহের আর আরিশ দুজনের জন্য বুঝতে বাকি নেই। এখন যদি আরিশের জন্য বলা হতো কফি দেওয়ার কথা, তাহলে হয়তো নাজলি মুখের উপরে না করে দিত। কিন্তু মেহেরকে খুব ভালো লেগেছে তার। কত সুন্দর পুতুলের মতো মিষ্টি একটা মেয়ে। এই মেয়ে নাকি এই নেকড়ের বোন, ভাবতেও অবাক লাগে। ডিএনএর এত চেঞ্জ কেন? চেহারা, ব্যবহার সব কিছুই ভিন্ন। নাজলি একটা বাক্য উচ্চারণ করেনি, বিনা বাক্যে কিচেনের দিকে চলে যায়। নাজলির শান্ত ব্যবহারে আরিশ খুব অবাক হয়। মেহেরকে ইশারা দিয়ে বলে, তুই উপরে যা, আমি আসছি। আর আমার রুমে যাবি, অন্য কোথাও নয়। মেহের সম্মতি জানিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল। নাজলি আপুকে নিয়ে এসো ভাইয়া। আরিশ কথাটা শুনে উপেক্ষা করে। মেহের চলে যেতেই আরিশ কিচেনের দিকে যায়। নাজলি পাতিলে পানি দিয়ে বসাবে, এমন সময় আরিশের শক্ত হাতে থাবার সম্মুখীন হয়। এক প্রকার ক্ষুদ্রতা নিয়ে নাজলিকে দেয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক দেয়ালের সাথে আঘাত পাওয়াতে মনে হচ্ছিল হাড় সব ভেঙে যাবে। ব্যথায় মুখ খিচে ফেলে। আরিশ 2 বাহু চেপে ধরে দাঁত পিষে বলে, এত ভালো ব্যবহার কেন করছো আমার বোনের সাথে? শত্রুর বোনকে এত কেয়ার? কি চলছে মাথার মধ্যে? কি করতে চাইছো? নাজরি প্রচুর বিরক্ত হয় এমন কথায়। রাগে শরীরটা কেঁপে ওঠে। ছোট থেকে সে রাগ কন্ট্রোল করতে পারে না। তার উপরে এমন অহেতুক আক্রমণে ইচ্ছে করছিল আরিশের গলাটা আলাদা করে ফেলতে। নাজলি শক্ত গলায় বলে, মাথার মধ্যে খুব সুন্দর একটা চিন্তা চলছে। ভাবছিলাম কফিতে বিষ মিশ্রণ করে দিব। আরিশের মস্তিষ্ক জ্বলে ওঠে। শক্ত করে নাজলির চিবুক চেপে ধরে গর্জে ওঠে। তার বাচ্চা কলিজা টেনে নিয়ে আসবো আমার বোনের কিছু হলে। নাজলি আরিশের হাত ছাড়িয়ে বলে, অমানুষ কখনো মানুষের মর্যাদা বুঝে না, কিন্তু মানুষ ঠিকই এই মানুষের মর্যাদা বুঝে। আপনার হয়তো কারোর জন্য ভালোবাসা থাকতে না পারে, কিন্তু আমার যে থাকবে না তার কি মানে হয়? মেহেরকে দেখে যে কেউ ভালোবেসে ফেলবে, আর আমার কেয়ার করাটা কি খুব বেশি অপরাধ? শান্তিতে নিশ্চিন্তে থাকুন নিক জেব্রানের ডানহাত ক্রিমিনাল লিডার আরিশ। আর যাই করি আপনার বোনের ক্ষতি করব না। আপনার সাথে আমার শত্রুতা, ওর সাথে নয়। বিষ আপনাকে খাওয়াতে ইচ্ছে করে 1000 বার, বাট ওকে নয়। আরিশ কপাল কুঁচকে তাকায়। নাজলি রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এইভাবে চেপে ধরার কোনো মানে হয়? নেকড়ের মতো এসে আক্রমণ শুরু করে দেয়, যেন হাড়গুলো ভেঙে যাবে। নাজলি রাগটাকে নিয়ন্ত্রণ করেনি। আচমকা চোখ যায় পাশে থাকা চিলি সসের দিকে। আরিশের দিকে এক পলক তাকিয়ে ডান হাতে চুপি চুপি বোতলটা হাতে নেয়। সামান্য আঙ্গুলের উপরে নেয়। আরিশ নাজলির হাতের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। আরিশ কিছু অনুমান করার আগেই চোখ বন্ধ করে ফেলে। ঝালে পুরো মুখ চলে যাচ্ছে। অতিমাত্রায় ঝালে আরিশের মুখমণ্ডলে দহনরেখা ফুটে উঠেছে এমন ভাব। কপালে ঘাম পিন্তগুলি অগ্নিকণার ন্যায় টলমল করছে। চোখের পাতা কাঁপছে জ্বলন্ত লাল মরিচের পরশে। জিহ্বায় আগুনের উত্তাপ এক প্রকার। গলায় যেন অগ্নিপিণ্ড গলে নামছে। বুকের ভেতর থেকে এক অদ্ভুত অস্থিরতা তার স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়েছে। সামান্য ঝালও সে খেতে পারে না, সেখানে চিলি সস তো স্বপ্নেও ভাবতে পারে না। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে কাঁপছে অনিয়ন্ত্রিত তাপে। নাজলির মুখের দুষ্ট হাসি দেখে আরিশের ক্রোধ আরও প্রজ্বলিত হয়ে ওঠে। আরিশ ঠোঁট কামড়ে ধরে তাকালো নাজলির দিকে। ঝাল মিশ্রিত দহন এখন আরশিতে রক্তে বেগবান স্রোতের মতো ছুটছে, দৃষ্টিতে অগ্নিচূর্ণের মতো দীপ্তি। নাজলির মুখের দিকে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের গভীরে জ্বলে উঠল অনল রেখা। অবদমিত আবেগের বিস্ফোরণে সে এক ঝটকায় নাজলির কবজি চেপে ধরল। নাজলির শরীরে থাকা ওড়নাটা এক ঝটকায় টেনে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। শক্ত হাতে কোমরটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, আর তার ঠোঁটের উপরে নিজের জ্বলন্ত ক্রোধ নিবিষ্ট করল।
সেই স্পর্শে প্রেম ছিল না, এই স্পর্শে ছিল প্রতিহিংসার দহন আর আধিপত্যের দাবানল। ঠোঁট দুটি যেন যুদ্ধক্ষেত্র, একদিক পুরুষের উগ্রতা, অন্যদিকে নারীর আতঙ্কিত নীরবতা। নাজলি তীব্র ব্যথায় ছটফট শুরু করে দেয়। আরিশ আরও শক্তভাবে চেপে ধরে। আরিশ কোনো শব্দ উচ্চারণ করে না, কিন্তু তার নিঃশ্বাসের উত্তাপই ছিল হুমকির সমান। নাজরির চোখে এমন বিস্ময় ও ভয় মিশ্রিত তীব্র স্পন্দন। বর্তমানে তার নিঃশ্বাস কাঁপছে প্রচণ্ডভাবে, ঠোঁট রক্তিম উঠেছে, কেটে রক্ত বের হচ্ছে অনেক জায়গা থেকে। হৃদস্পন্দন দ্রুততরভাবে চলছে। আরিশ এখনও স্থির নয়, তার ক্রোধ এখনও শরীরের প্রতিটি পেশিতে টান ধরিয়ে রেখেছে। আরিশ অধৈর্যভাবে নাজলি ঠোঁটে চুমু খেতে থাকে। আরিশের সাথে পেরে না উঠে নাজলি দেয়ালকে আঁকড়ে ধরে। আরিশ ঠোঁট ছেড়ে দিয়ে গলায় শক্ত করে কামড় খায়। নাজলি শব্দ করে আর্তনাদ করে ওঠে। আরিশ ঘন ঘন শ্বাস নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাজলির দিকে তাকিয়ে বলে। নাজলি কথা বলার মতো অবস্থাতে নেই, ঠোঁটের এমন অজস্র ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। ওপর থেকে মধুর বয়াম বের করে যতটুকু সম্ভব খেয়ে নেয়। ব্যথা সহ্য করতে না পেরে হাঁটু ভেঙে বসে পড়ে। ঠোঁটে স্পর্শ করে কান্না করে ওঠে। ব্যথায় ঠোঁট নাড়াতে পারছে না। এতক্ষণ মনে হচ্ছিল কেউ এসে ঠোঁট দুটাকে কাটাছিঁড়া করছিল। এতটা উন্মাদ একটা মানুষ কিভাবে হয়? নাজলি রেগে শক্ত গলায় বলে, আমাকে কি শিয়াল ভেবে নিয়েছিলেন? রাক্ষসের মতো এমন অদ্ভুত আচরণ কেন করলেন, সাইকো? আরিশের পুরো মুখ লাল হয়ে আছে। অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সামান্য চুমুতে এই হাল? বেশি তেরিং বেরিং করলে সোজা বেডে ট্রান্সফার করব। বেডে গেলে মরে টরে যেতে পারো। নাজলি অবাক হয় এমন কথায়, তীব্র ক্ষোভে উঠে দাঁড়ায়। এরপর হালকা হেসে বলে, এইবার ভাবেন, চাঁদ মামাই ঠিক কত ভোল্টের কারেন্ট আছে? ঠিক কত ভোল্টের কারেন্ট আছে বলুন তো? আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, দেখি বাজারে বিক্রি করতে পারি কিনা। আমি কিন্তু একজন সায়েন্টিস্ট, এখনো হইনি, তবে পড়াশোনা চলছে। তার আগেই চেপে ধরে বন্দি করে ফেললেন। অনেক সময় হসপিটালে দেখতাম দম্পতিরা এসে কান্নাকাটি করত, আমাকে কিছু মেডিসিন দিন স্যার, আমার চাঁদ মামায় কারেন্ট নেই, ফলে স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, আমি ওদেরকে দিয়ে সাহায্য করব। আরিশ হতভম্ব হয়ে যায় নাজলির কথায়। কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে ফেলে। কপাট রাগ দেখিয়ে বলে, আর বলতে পারিনি। নাজলি কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে বলে, আর কিছু কারেন্ট ভিক্ষে দিলে দেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তবুও সুশীল ইংলিশ গালি দিয়েন না, বুঝতে কষ্ট হয়। আরিশ চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে। তীব্র ক্ষোভে কিচেন রুম থেকে প্রস্থান করে। আরিশের নাজেহাল অবস্থা দেখে নাজলি উচ্চস্বরে বলে ওঠে, মন্দে আনে সমাজ মানা, চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বায়না। আরিশ হয়তো গানটা শোনেনি, না হলে এমন অদ্ভুত গানের জন্য আবারও নাজলিকে হেনস্থার শিকার হতে হতো। নাজলি গম্ভীর হয়ে ওঠে। এর কথা আজ ভীষণ মনে পড়ছে। কতদিন হলো বোনটাকে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে আদর করে দিতে পারে না। প্রতিটা নরপশুর বিচার হোক। নাজলি ঠোঁটে আঙ্গুল দিয়ে স্পর্শ করে চোখ খিচে ফেলে বিড়বিড় করে ওঠে, আর খেয়েই তো নিয়েছিস, এতটুকু করে আর বাকি রেখেছিস কেন? সব ঠোঁটটাই খেয়ে নিতি, শালা সাইকো। পারতে পারতে উত্তেজনা। আরিশ রাগ কমানোর জন্য আধা ঘন্টা ব্যয় করে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রুমে ঢুকে বিছানার উপরে চোখ যায়। মেহের এক হাতে কফি, অন্য হাতে মোবাইল টিপছে। কফি দেখে বুঝতে পারে নাজলি দিয়ে গিয়েছে। একবার ভেবেছে কফিটা ফেলে দেবে, আবার কিছু একটা ভেবে ডান হাতের সাহায্যে নিজের কাপটা তুলে নেয়। আরিশ মেহেরের কাছে গিয়ে বসে বলে, পড়াশোনার কি অবস্থা তোর? মেহের হাসি দিয়ে বলে, পড়াশোনা তো অনেক ভালো ভাইয়া, কিন্তু তুমি আর নিককে একটা ঘটনা জানো? ঘটনা তো একটা ঘটে গিয়েছে ভাইয়া। কি ঘটেছে সেটা তো বলবি। মেহেরের চোখ চিকচিক করে ওঠে। আরিশের কপাল কুঁচকে ফেলে। অধীরাজকে পরে দেখে নেব। তুই কিভাবে জানলি? তানভি আপু বলেছে। আচ্ছা। মেহের মন খারাপ করে বলে, সবার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, আমার ভালোবাসা কবে পূর্ণতা পাবে সেটা উপরওয়ালা জানে। নিক কবে আমার হবে। আরিশ গম্ভীর হয়ে বলে, তোর মতো নিষ্ঠুর ফুল তিমিরে ঢাকা মানবকে ভালোবাসতে কেন গেলি? নিক অনেক ভয়ানক মেহের, ভুলে যাও কে। নিককে ভুলে যাবে কথাটা ভাবতে গেলেও যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ কলিজায় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কান্না মিশ্রিত গলায় বলে, আবারও বলছি, কাফনের কাপড়ের ব্যবস্থা করে রেখো, খাটিয়া বহন করার মতো শক্তি ধরে রেখো ভাইয়া।
হয় তাকে আপন করব, নচেত মৃত্যুকে আলিঙ্গন করব। তাকে ভালোবেসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কলঙ্কিত নারী হতেও আমি মেহেরিমা মেহের রাজি আছি। আরিশ 2 হাত দিয়ে বোনকে আগলে নেয়, বক্ষের মধ্যে চেপে ধরে বলে, আর মৃত্যুকে আলিঙ্গন করলে আমাকে ভাই ডেকেছিস কেন? আমাকে অশুভ কথা বলো না ভাইয়া, আমি নিককে প্রচণ্ড ভালোবাসি। অপরাধ করিনি, সামান্য ভালোবেসেছি। পূর্ণতা কেন পাবো না আমি? আরিশ সব কথাকে উপেক্ষা করে বলে, শরীরের অবস্থা এখন কেমন? মাথা ব্যথা করে এখনো? মেহের বিরক্তি নিয়ে বলে, প্রতি সপ্তাহে ডক্টর আঙ্কেল ট্রিটমেন্ট করে যায় আর এতগুলো মেডিসিন দিয়ে যায়। মেডিসিন খেতে আর ভালো লাগে না। সুস্থ হয়ে গেলেই আর খেতে হবে না। একা কোথাও যাস না। আমি এখন নিকের কাছে যাব, রাতে এসে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। মেহের উল্লাস কণ্ঠে বলে। আমিও নিককে দেখতে যাব ভাইয়া, অনেকদিন হলো দেখি না। আরিশ ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে। বাইরে যাব, অন্যদিন যাস। মেহের মন খারাপ করে সম্মতি জানায়। আরিশ বেরিয়ে যায় রুম থেকে। সেডেটিভ হ্যাবিচুয়াল ড্রাগ বেশি মাত্রায় দেওয়ার ফলে নিকের জ্ঞান ফিরে প্রায় 12 ঘন্টা পর। এর আগেও অনেকবার ড্রাগ গ্রহণ করেছে সে, এখনও করে, তাই এতটা প্রভাব ফেলতে পারেনি। চোখ খুলে নিজেকে রুমে আবিষ্কার করে কপাল কুঁচকে ফেলে। মাথা ব্যথায় কারণে কিছু বিশ্রীগালি প্রয়োগ করে। অ্যানি বাড়িতে নেই, পালিয়েছে মনে হতে শরীরে আগুন জ্বলে ওঠে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টেনে চুল খামচে ধরে। পুরোটা দিন পেরিয়ে যাচ্ছে, কোনো খবর পাওয়া যায়নি। বেয়াদব মেয়েটা কার সাথে শান্তির নিঃশ্বাস ফেলছে। নিক তীব্র ক্ষোভে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সব রাগ গিয়ে পড়ে ওর ওপর। তখন ড্রাগস পুশ না করলে সে এতক্ষণ খুঁজে মাটির নিচে পুঁতফে ফেলতো। তার ব্যবস্থা তো আমি পরে করছি, আগে এই মেয়েকে প্রয়োজন আমার। নিক দরজার সামনে আসতে অধীরাজে বাধা দিয়ে বলে, স্যার, বস আপনি অনেক উইক, এখন রেস্টের প্রয়োজন। ম্যাডামকে আমরা খুঁজছি। অসময়ে অধীরাজের এমন কথায় নিক নিজেকে সামলাতে পারে না, গলা চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সর সামনে থেকে, এতক্ষণ খোঁজার নামে আমার রিডিকুলাস। অধীরাজ চেয়েও আর আটকাতে পারেনি নিককে। গ্যাংস্টার বস নিক জেভরানকে আটকানোর ক্ষমতা কারণেই নিঃশব্দ রাতের অন্তরালে নির্জন রাস্তা যেন এক অন্ধকারের সেতু হয়ে উঠেছিল। কেবল চাঁদের হালকা সোনালি আলো পথের কাঁদুনি পথের ছায়ার রূপ ধারণ করেছে। প্রতিটি পদক্ষেপে বাতাসের ক্ষীণ শুকোড়া যেন ঘ্রাণস্বরূপ ভয় প্রদীপ জ্বালাচ্ছে। রাস্তার 2 ধারে গাছগুলো উঁচু চিহ্নিত অন্ধকারে দাঁড়িয়ে আছে। তাদের পাতার ফিসফিসানি প্রতিটি কদমে মনে করিয়ে দিচ্ছে কেউ অদৃশ্য চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে। প্রতিটি পা রাখা যেন এক অজানা বিপদের দ্বার প্রান্ত স্পর্শ করছে। রাত্রির নিস্তব্ধতা যেন চারিপাশকে নিঃশব্দ অগ্নিকুণ্ডে পরিণত করেছে। চিত্রামাসী ঝলমলে আলোয় নিজের পথচলা চালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে খবর এসেছে তার পাশের বাড়ির ইন্দ্রিয় লাল মারা গিয়েছে। সকালে তার শেষ কার্য করা হবে। প্রতিটা কদমে মনে হচ্ছিল কেউ পেছন পেছন আসছে। প্রতিটি ধাপ যেন ভেসে যাচ্ছিল এক অদৃশ্য শূন্যের মধ্যে। পেছনে ছায়া আছে, তবে দেখতে পাচ্ছে না। তার অন্তরাত্মায় ভয়ানক শঙ্কার বীজ রোপণ করছিল। প্রতিটি কদমে মনে হচ্ছিল কেউ আছে, কেউ পর্যবেক্ষণ করছে নিখুঁতভাবে। বাতাসের ক্ষীণ শুকোড়া কানে ভেসে আসছে যেন চিৎকারের আভাস, কিন্তু এখানে বাস্তবতা চুপচাপ। চিত্রা বারবার ঘুরে তাকায়, কিন্তু অন্ধকারে কেবল কুলপনির ছায়া ছাড়া কিছুই নেই। এতক্ষণে তার মনে ভয় ঢুকে, শরীর কাঁপছে বাজেভাবে, অস্থিরতা স্পন্দিত হচ্ছে প্রতিটি স্নায়ুতে। মনের ভুবন চিন্তা করছে, এ কি কল্পনা নাকি বাস্তবতা? অবচেতন মনে প্রতিটি ছায়াকে প্রাণহীনভাবে দেখতে পাচ্ছে। পায়ের আওয়াজ যেন রীতিমতো প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি প্রতিধ্বনি তার হৃদস্পন্দনকে আরও দ্রুততর করছে। ছায়ার অবস্থান হঠাৎ বদলায়, একবার মাথার উপরে, আরেকবার পায়ের কাছে, তারপর আবার দূরে দেখা যায়। চিত্রার দৃষ্টি ছায়ার প্রতি কেন্দ্রীভূত হয়ে আছে, তবু বুঝতে পারছে না এটি মানব না অমানব। নিঃশব্দ রাতের মধ্যে কেবল তার নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। চিত্রা ভয়ে শুকনো ঠোক গিলে পায়ের গতি দ্রুত চালাতে থাকে। হুট করে সে থেমে যায়। সামনে বিশাল দেহি একটা কালো হুডি পরা লোক
চিত্রার চোখ মুখ আতঙ্কে লাল হয়ে যায়। ভয়ে হিন্দু শাস্ত্র অনুযায়ী রাম রাম উচ্চারণ করতে থাকে। ছায়া মানবটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। চিত্রার কণ্ঠস্বর আটকে যায়। গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। ভয় নিশ্চিদ্র অন্ধকারে মাঝে রাস্তাটি নিস্তব্ধ হয়ে আছে। চিত্রা সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। কে এই অবয়ব? সকালে নিকের অদ্ভুত তির্যক চাহনিটা স্মরণে আসলো। অ্যানিকে পালাতে সাহায্য করেছে, সবকিছু আবার জেনে ফেলেনি তো। চিত্রা আটকে ওঠে। মন বলছে নিক, অথচ মস্তিষ্ক বলছে এটা নিক হতেই পারে না। অচেনা ব্যক্তিটা ধীরে ধীরে এগিয়ে আসলো। হাতে ধরা কাচের ভাঙা টুকরো, যেটা ধাতব ছায়ার মতো ঝলমল করছে, প্রতিটি কোণে হিংস্র প্রতিফলন তৈরি করছে। চিত্রার চোখে আতঙ্কের অগ্নিকুণ্ড, শরীর কাঁপছে, প্রচণ্ড নিঃশ্বাস খণ্ডিত। কাচের ধার আর হালকা বাতাসে ঝিকঝিক করে ধ্বনিত হচ্ছে। মৃত্যুর এক নিঃশব্দ সুর বাজাচ্ছে। লোকটার প্রতিটি পদক্ষেপে শীতলতা ও ভয় মিলিত হয়ে চিত্রার অন্তরাত্মাকে দমন করছে। কাচের ধার আঘাতের জন্য প্রস্তুত। লোকটা হাত দিয়ে ঘোরায়। চিত্রা কিছু বলতে যাবে, তার আগে আঘাতের সম্মুখীন হয়। মুহূর্তের টুকরো বাতাসে ঝাপসা হয়ে ঝড়ের মতো ঘূর্ণিত হতে শুরু করে। ঘ্রাণ স্বরূপ শীতলতার স্পর্শ আর আঘাতের তীব্রতা শরীরের প্রতিটি স্নায়ুকে বিদ্ধ করে ওঠে। কাচের ধার চিত্রার শরীরে আঘাত হানার সঙ্গে সঙ্গে শীতলতা ও ব্যথা তীব্রতায় অন্তরাত্মার গভীরে প্রবাহিত হলো। রক্তপাতের গন্ধ বাতাসে ভেসে ওঠে। প্রতিটি শ্বাস যেন লাল তরলের অম্লতার সঙ্গে মিশে যায়। শরীরটা কাঁপছিল অস্থিরতার সর্বোচ্চ মাত্রায়। পায়ের মণিকোণ থেকে মাথার শীর্ষ পর্যন্ত প্রতিটি স্নায়ু বিদ্ধ বেদনার স্পন্দন অনুভব করছিল। চোখে আতঙ্ক অগ্নিকুণ্ড, মুখলিপ্তি কুঁচকে গেছে, স্বাভাবিক নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কেবল হাহাকার ও শ্বাসরুদ্ধ অনুভূতি শরীরের অন্তরঙ্গ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ছোট আন্দোলনে রক্তের স্পর্শ তার অনুভূতি জাগাচ্ছে। পিণ্ডিত কাঁপন ও আঘাতের শীতলতা মিলিত হয়ে মনস্তাত্ত্বিক আতঙ্কের এক অন্তহীন চক্র সৃষ্টি করছে। চিত্রার হাত ও পা শিথিল হয়ে গিয়েছে, শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অন্তরাত্মার তীব্র আতঙ্কের ভারে প্রতিদিনের বোধ থেকে বিচ্যুত করে। এখন প্রতিটি মুহূর্ত মৃত্যুর সীমারেখার কাছাকাছি ধাক্কা খাচ্ছে। রক্তপাত ও আঘাতের তীব্রতার কারণে তার শরীর ধীরে ধীরে নীরবতা ও দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে। চিত্রার মুখ বিকৃত হয়ে গিয়েছে, শ্বাসনালী কিছুটা কেটে গিয়েছে, গ্যার গ্যার আওয়াজ করে বের হচ্ছে। এমন সময় হুডি পড়া লোকটার পৈশাচিক হাসি বেরিয়ে আসলো। রাতের নিস্তব্ধতায় হাসিটা কেমন ভয়ানক শোনালো। চিত্রার সামান্য ঠোঁট নাড়িয়ে বলে, কে তুমি? নিকের গাড়িটা গিয়ে থামে একটা বাংলোর সামনে। গাড়ি থেকে নেমে খুব ধীর পায়ে এগিয়ে যায় সেই বাংলোর দিকে। রাগে নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। উন্মাদ হিংস্র হায়নার ন্যায় শিকারীর খুঁজে এদিক সেদিক তাকায়। সময় অপচয় না করে বাংলোর এখানে পা রাখে। সাথে সাথে হাজারো জন গার্ড তার দিকে বন্দুক তাক করে। নিক সমস্ত গার্ডের দিকে 1 মিনিট নজর রাখে। এরপর মাথাটা নিচু করে নিজের সুজের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলে, আফ্রিকার প্রতিটা গান থমকে যায় আমার সামান্য উপস্থিতিতে। আজ দেখছি ক্ষমতাশালী নাভিদের দেহরক্ষীরা আমার দিকে রিভলভার তাক করেছে। নিক কথাটা বলে রক্তচক্ষু নেয় তাকায় গার্ডের দিকে। গার্ডরা ভয়াত দৃষ্টি ফেলে মাথা নিচু করে রেখেছে। এখনও একই ভঙ্গিতে রিভলভার ধরে রেখেছে। একজন ভয় মিশ্রিত কণ্ঠে বলল, নিক গার্ডটার দিকে বাজ পাখির ন্যায় তাকায়। চোখের মনি ঘুরিয়ে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে কপাল ঘেঁষে বলে, ক্ষমতা আছে আমাকে আটকানোর? গার্ড মাথা নিচু করে ভয়াতুর কণ্ঠে বলে। আসতে দাও ওকে। এক গম্ভীর আওয়াজ ভেসে আসে দূর থেকে। প্রতিটা গার্ড তাকায় সেই গম্ভীর সুদর্শন ব্যক্তিটার দিকে। নাবিদ 2 হাত পকেটে গুজে দিয়ে পিঠ টান টান করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিকের উপর। গার্ডরা রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। নিক বাঁকা হেসে এগিয়ে যেতে থাকে নাবিদের দিকে। নিকের প্রতিটা পদচারণের দিকে তাকিয়ে নাবিদ নিঃশ্বাস ছাড়ে। সে খুব ভালো করেই জানে নিক আসবে, কিন্তু এত দ্রুত আসবে কল্পনাও করেনি। নিক দূরত্ব বজায় রেখে নাবিদের মুখোমুখি হয়ে দাঁড়ায়। একই মুদ্রার এপিটোপিট 2 ব্যক্তি চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে এক নারীর জন্য। নিক গ্রীবাদেশ নাড়িয়ে নাবিদের দিকে তাকিয়ে বলে, আজকাল আপনার গার্ডরা দেখছি আমার দিকে বন্দুক তাক করা শুরু করে দিয়েছে। ওরা কি জানে ঠিক কি হবে এর ফলাফল? নাবিদ গার্ডদের দিকে এক পলক তাকিয়ে পড়ে। প্রতিটা দেহরক্ষী নিজের মালিকের কথাই চলে। আপনারগুলোও তো সেম। আপনার জায়গায় আমি দাঁড়িয়ে থাকলে হয়তো আপনার দেহরক্ষীরা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তো। আমারগুলো তো তাও সম্মান দিয়েছে। গ্যাংস্টার বস নিক জেব্রান। তাচ্ছিল্য হেসে বলে, জুতার মালা গলায় পরিয়ে চেয়ারে বসিয়ে
মর্যাদার মতো হয়ে গেল না? সে যাই হোক, ও কোথায়? নাবিদের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক কাকে ইঙ্গিত করেছে বুঝতে বাকি নেই। গম্ভীরতা টেনে বলে। ওকে। নিক ভ্রু নাচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে। কার কথা বলছি বুঝতে পারছিস না? নাবিদ অবুচের ন্যায় মাথা নাড়িয়ে বলে। একদম নয়। ঠিক কার কথা জিজ্ঞাসা করছেন আপনি? নিক রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে। দেখ নাভিদ, ধৈর্যের পরীক্ষা নিস না। মেয়েটাকে কোথায় রেখেছিস? নাবিদ কিছুটা বিরক্তি প্রকাশ করে বলে। দেশের খ্যাত গ্যাংস্টার নিক জেব্রনের কথায় এত জড়তা? কাকে ইঙ্গিত দিচ্ছেন না বললে বুঝবো কিভাবে? নাবিদের হিয়ালিপনায় নিক নিজের ধৈর্য হারায়। খ্যাপা বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে নাবিদের ওপর। শার্টের উপরের অংশ চেপে ধরে গর্জে ওঠে। শুয়োরের বাচ্চা, আবার বউ কোথায়? কোথায় রেখেছিস তাকে? বউ শব্দটা শুনতে নাবিদ নিজের ব্যথা ভুলে যায়। অবিশ্বাস্য চাহনিতে নিকের দিকে তাকায়। অস্ফুট আওয়াজে বলে। বউ মেনে নিয়েছে বিয়েটা? নিক দাঁত পিষে ধাক্কা মেরে সরিয়ে দেয় নাভিদকে। নিঃশ্বাস টেনে বলে। মানা না মানা সেটা আমার ব্যাপার, তার হিসাব আমি তোকে দিব না। নাবিদ নিজেও কিছুটা রেগে যায়। দিতে হবে নিক। এখানে 3টা জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পড়ে আছে। এ নিয়ে আমার ভালোবাসা, এটা তুমি বা তুই খুব ভালো করেই জানিস। ওর জন্য আমি সব ছেড়েছি। ওর মতো কোমল হৃদয়ের মেয়ে আমি একটা ভালো পুরুষ ডিজার্ভ করে। তো তোর মতো নরপুরুষের সাথে এনি কখনো থাকতে পারবে না। নিক রাগটাকে কন্ট্রোল করে অদ্ভুতভাবে হাসলো। রহস্যময় হেসে বলে। রাইট, ভালো ছেলে ডিজার্ভ করে, কিন্তু তুই কি ভালো ছেলে? নাবিদ শুকনো ঠোক গিলে বলে। মামা মানে? নিক ঠোঁট বাঁকিয়ে বলে। তুই ভার্জিন? নাবিদ ঠোঁট ভিজায়। ঘন ঘন শ্বাস টেনে বলে। নিক স্টপ। নিক 2 কদম এগিয়ে আসে নাবিদের দিকে। প্যান্টের পকেট থেকে এক হাত সরিয়ে বলে। নাবিদের পুরো শরীর কাঁপছে। কপাল দিয়ে চিকন ঘাম ঝরছে। গলায় শুকিয়ে কাঠ হয়ে আসছে এই মুহূর্তে। ছোট করে উত্তর দিয়ে বলে। নিক ওইটা আমার বিষাক্ত অতীত ছিল। তখন আমি ধর্মহীন জানোয়ার রূপী পেশা ওইটা আমার বিষাক্ত অতীত ছিল। তখন আমি ধর্মহীন জানোয়ার রূপী পিশাচ ছিলাম। এখন আমি আর সেই ভিকি নেই। তুই হয়তো ভুলে যাচ্ছিস নিক। তওবা পড়লে উপরে আল্লাহ সব ক্ষমা করে দেয়। এই ছোট্ট মেয়েকে ভালোবেসে 12 বছর আমি জানা মতে কোনো খারাপ কাজ করিনি। আজও কোনো নারীর সান্নিধ্যে যাইনি। বদলে গিয়েছে আমি। ভিকি নামক মানুষটা, খোদ নরক খাদকটা আজ পুরোপুরি পাল্টে গিয়েছে। নাভিদ নামে নিজের পরিচয় অর্জন করেছে হালাল উপায়ে। মাফিয়া সাম্রাজ্যকে বিদায় জানিয়ে আলোকে বেছে নিয়েছে। সব স্যাক্রিফাইস ছিল শুধুমাত্র মেয়েটির জন্য। তুই কেন আমাদের মাঝে ঢুকছিস? বাংলোটার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে বলে। ট্রাস্ট মি নাভিদ, বহু কষ্টে কন্ট্রোলে আছি। আরেকবার যদি এই মেয়েকে নিজের ভালোবাসা বলে দাবি করিস তাহলে সম্পর্ক ভুলে যাব। নাবিদ নিকের দিকে পূর্ণাঙ্গ দৃষ্টি বুলিয়ে বলে। একটা প্রশ্ন করব লাস্ট বারের মতো। কোনো রকম দ্বিধা ছাড়া উত্তর দিবে। কেমন আছিস? কেমন আছিস শব্দটা কর্ণে প্রবেশ করতে নিক ঠোঁট কামড়ে শব্দ করে হেসে ওঠে। নিক এনি তোকে ভালোবাসে না নিক? হ্যাঁ, আমি ট্রাস্ট করি। তুই এনিকে বিয়ে করেছিস, কিন্তু জোর করে বিয়ে করলে সেটা বিয়ে হিসাবে থাকে না। এনি যদি তোকে ভালোবাসতো তাহলে আমি নিঃসন্দেহে তোদের মাঝ থেকে সরে আসতাম। কিন্তু ও তোকে ভালোবাসে না। মেয়েটা তোর কাছে থাকলে মৃত লাশ হয়ে যাবে। মন কোনোদিনও পাবি না। দেহ নিয়ে কি করবি? রেগে গিয়ে বলে। নাবিদ না বুঝে বলে। কি 2 বার করেছিস? নাবিদকে এড়িয়ে বাংলোর ভেতরে এগিয়ে যেতে যেতে বলে। বললে তুই আবার উত্তেজিত হয়ে পড়বি। নাবিদ বিরক্তি নিয়ে বলে। বাজে কথা বন্ধ কর নিক। নিজেকে সামলানোর ক্ষমতা ভিকির ছিল না, কিন্তু নাবিদের ঠিকই আছে। এই সত্যটা হজম হচ্ছে না? যার দৈনিক রাত দিন 10 থেকে 12টা মেয়ে লাগতো, সে এতটা ভদ্র হয়ে গিয়েছে, ভাবতে কষ্ট হচ্ছে। নাবিদ রেগে গিয়ে বলে। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। অতীত নিয়ে কেন পড়েছিস? আমার বাংলোতে ঢুকছিস কার অনুমতিতে? নিক কিছুক্ষণের জন্য দাঁড়ায়। চোখে রহস্য রেখে বলে। আমার উপরে যাওয়ার চেষ্টা করিস না। তোর রহস্য ফাঁস করতে আমার 2 সেকেন্ডও টাইম লাগবে না। ঘুমন্ত সিংহকে ঘুমন্ত থাকতে দে। জাগিয়ে তোলার চেষ্টা করিস না, পস্তাবি প্রচুর। নাবিদ গ্রীবাদেশ দাঁড়িয়ে বলে। এনি আমার কাছে নেই। চোয়াল চেপে ধরে রাখে। কিছুক্ষণ দাঁত কটমট করে মোবাইলে দৃষ্টি রাখে। বাঁকা হেসে বলে। তোর বাংলোতে 2 তলার মধ্যে ডান পাশের রুমে আয়নার সামনে এই মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে এই মুহূর্তে শরীর থেকে জামা খুলছে। মূলত আমি যাতে সাথে সাথে অ্যাকশন নিতে পারি, তাই
তাই আমার কাজটাকে সহজ করার চেষ্টা চালাচ্ছি। নাবিদ আটকে ওঠে, অধৈর্য হয়ে নিকের দিকে এগিয়ে যেতে যেতে বলে। নিক ফোনের ভিতরে কি আছে তুই জানলি কিভাবে এসব? ঠোঁট চেপে ধরে, চোখ দুইটা থেকে যেন আগুন বের হচ্ছে। শান্ত রূপটাকে বিদায় জানিয়ে অশান্ত রূপে ফিরে আসে, মোবাইলটা চট করে বন্ধ করে গর্জে ওঠে। পুরুষ ভেবেছিস আমাকে? এতটা ভালো মনে করেছিলিস? সালাম। এই নারীর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ চিরতরে বন্ধ করে দেই। কলিজা টেনে বের করে নিয়ে এসেছি হাজারো পুরুষের। এক রাত এই নারী তোর সাথে ছিল, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটের হিসাব আমি নেব। কত বড় ছলনাময়ী নারী তুই ভাবতে পারছিস? প্রতিটা গার্ডকে নাকে চুপানি খাইয়ে শাড়ি পালিয়ে এসেছে। তোর ব্যবস্থাটাও পরে করব। নিকের রাগ দেখে নাবিদ কপাল কুঁচকায়, হাতে থাকা রিভলভারটা নিকের দিকে রেখে বলে। ট্রাস্ট মি নিক, তুই যদি এনের কাছে যাওয়ার চেষ্টা করিস তাহলে এখানে থাকা প্রতিটা বুলেট তোর মাথায় ঢুকবে। ঘাড় কাত করে তাকায় নাবিদের দিকে, সে হৃদয় কাঁপিয়ে তোলা হিংস্র চাহনি। নাবিদ পিছু হলো না। নিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। নাবিদ গানটা নিকের মাথার বরাবর রেখে তাচ্ছিল্য হেসে বলে। নিক যার জন্য পুরো জগৎটাই পাল্টে ফেলেছি তাকে এত সহজে চলে যে যার জন্য পুরো জগৎটাই পাল্টে ফেলেছি তাকে এত সহজে চলে যেতে দিব? ভালোবাসার অর্থ তুই কি বুঝিস নিক? জীবনে কোনোদিন ভালোবেসেছিস কাউকে? আমি এই মেয়েটার প্রতি উন্মাদ নিক, প্লিজ আমার পাখিটাকে ছেড়ে দে। আমি নাবিদ তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি, প্রচণ্ড ভালোবাসি এই মেয়েটাকে। যদি আমার না হয় আমি আমি বাঁচবো কার জন্য? যার জন্য পুরো সাম্রাজ্য ছাড়লাম, সে যদি আমার না হয় তাহলে বেঁচে থেকে কি করব? জেদ ধরে তুই একজনের কলিজাকে ছিনিয়ে নিচ্ছিস নিক। ভালোবাসি আমি তাকে, তুই সেই ভালোবাসার গভীরতা বুঝবি না। শব্দ করে হেসে বলে। নিক তুই এই মেয়েকে পাওয়ার জন্য স্যাক্রিফাইস করেছিস, আর আমি স্যাক্রিফাইস না করে আমাদের পাগল করব। এই মেয়ে একদিন আমার জন্য এমন পাগল হবে যে একদিনের অনুপস্থিতিতে আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। হাসালি, যে তোকে সহ্য করতে পারে না সে তোর জন্য পাগল হবে। অদ্ভুতভাবে হেসে আরেকটা পা বাড়ায়, সাথে সাথে সে সামান্য হেলে পড়ে। বুলেটটা গিয়ে একদম সিঁড়ির দিকে ছিটকে পড়ে। নিক চোয়াল শক্ত করে ফেলে। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ডান হাত উঁচু করে একটা সরু নাইফ আচমকা ছুঁড়ে মারে। নাইফটাকে একদম নাবিদের বক্ষ ভেদ করে। মুহূর্তে তাজা রক্তে ভেসে যায় তার বুক, সাদা শার্টটা লাল হয়ে যায়। নিক সেদিকে এক পলক তাকিয়ে মুখ বিকৃত করে বলে। বিচ। আর এক মুহূর্তও দাঁড়ায় না, 2 তলার সিঁড়ি পেরিয়ে একটা রুমে ঢুকে পড়ে। আচমকা এত শব্দ করে দরজা খোলার জন্য অ্যানি ভয়ে শিউরে ওঠে। ভালোভাবে দেখতেও পারেনি লোকটাকে। কেউ একজন ঝড়ের গতিতে এসে চুলের মুঠি চেপে ধরে, সাথে সাথে শক্ত হাতের থাপ্পড়কে একপাশে গিয়ে ছিটকে পড়ার উপক্রম। চুল ধরে রাখার কারণে লম্বা সোনালি চুলগুলোতে বাজেভাবে টান লাগে। মনে হচ্ছিল চুলগুলো এই বুঝে সব ছিঁড়ে গিয়েছে। থাপ্পড়টার ওজন সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু একই গালে একাধারে আরও থাপ্পড় পড়ে। অ্যানি চোখ খুলে এক নজর দেখতে পারছে না ব্যক্তিটাকে, শুধু মাথা ঝিমঝিম করছে। ফুপিয়ে কান্না করে ওঠে। আরও 4টা থাপ্পড় পড়ে বাম গালে। পরপর 8টা থাপ্পড়ের ওজন সহ্য করার মতো শক্তি তার কোনো কালেই ছিল না। পরিবর্তে আরেকটা থাপ্পড় দিতে অ্যানি ছিটকে মেঝেতে গিয়ে পড়ে। এইবার আর পাষণ্ড পুরুষটি ধরেনি। অ্যানি মেঝেতে পড়ে আর্তনাদ করে ওঠে। শক্ত মেঝেতে মনে হচ্ছিল যেন হাড় ভেঙে গিয়েছে। অ্যানি নিঃশ্বাস ফেলতে পারছে না। ব্যথায় গাল দুটা হয়তো ফুলে উঠেছে, মাথা ঘুরছে, ফলে চোখ মেলে তাকাতে পারছে না। এর মধ্যে কেউ একজন আবারও চুলগুলো শক্ত করে চেপে ধরে দাঁড় করায়। এরপর দেয়ালের সাথে শক্তভাবে চেপে ধরে গর্জন করে ওঠে। কলিজা কত বড় হয়েছে তোর! ছলনা করিস আমার সাথে? কার নাকে চুবানি দিতে চেয়েছিলি? তুই জানতি না তোকে ঠিক খুঁজে বের করব? শুয়োরের বাচ্চা, কথা বলছি। কথা বলছিস না কেন? এই বেয়াদব, কথা বল। নিঃশ্বাস আটকে আসছে, যে কোনো সময় হয়তো দমটা বন্ধ হয়ে যাবে। নিক আরও ক্ষুব্ধভাবে অ্যানির গলাটা চেপে ধরে আছে। নিকের প্রতিটা হুঙ্কার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। কিভাবে এসেছে এই লোক? এখন কি করবে? নাবিদ ভাইকে কি মেরে ফেলবে? ও আল্লাহ, আমার জন্য একজন নির্দোষ ব্যক্তির প্রাণ কেন যাবে? অ্যানি বহু কষ্টে কাঁপা গলায় বলে। এই আপনি এখানে? শব্দটা যেন নিকের শরীরে আগুন ধরার মতো বাক্য। রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটানে অ্যানি শরীরের কাপড়ের এক অংশ ছিঁড়ে ফেলে। সাথে সাথে অ্যানি আতকে ওঠে। দুর্বল শরীরটা নিয়ে নিককে ধাক্কা দিতে চায়, কিন্তু এক চুলো সরাতে পারেনি। নিক হিংস্রতা নিয়ে ডান পাশের কাপড়টাও ছিঁড়ে ফেলে। নিকের নখের স্পর্শে অ্যানির 2 বাহু থেকে তরল রক্ত গড়িয়ে পড়তে থাকে। এমন মনে হচ্ছে যেন হিংস্র পশু তার শরীরের আঁচড় কাটছে।
অ্যানি শব্দ করে কেঁদে ওঠে। ছাড়ুন বলছি আমাকে, অসভ্য, লজ্জা করছে না? আপনার একটা মেয়ের কাপড় ছিঁড়ে ফেলছেন। নিক রক্তচক্ষুন্যায় তাকায় অ্যানির দিকে, চোয়ালটা শক্ত করে চেপে ধরে বলে, You son of a bitch. Talk. I can't control myself. সত্যি করে বল, কোথায় কোথায় স্পর্শ করেছে তোকে? ঠিক কোন কোন জায়গায় তার হাতের ছোঁয়া তোর শরীরে লেগেছে? অ্যানি ভয়ে শিউরে ওঠে। এটা কোনো মানুষ হতেই পারে না। মানুষের স্বভাব এতটা হিংস্র কিভাবে হয়? অ্যানি কিছু বলতে গিয়েও আটকে যায়। নিক একটানে বাকি জামাটাও ছিঁড়ে ফেলে। বর্তমানে অন্তর্বাস ছাড়া অ্যানির শরীরে আর কিছুই নেই। লজ্জায় আড়ষ্ট হয়ে দুই আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু পাষণ্ড পুরুষটার জন্য সেটাও সম্ভব হলো না। দুই হাত খামচে ধরে দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? কোথায় কোথায় স্পর্শ করেছে তোকে? অ্যানি রাগে চাপা আর্তনাদ করে ওঠে। তাতে আপনার কি? আপনি নিজেই তো ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কতবার স্পর্শ করেছেন। কলঙ্কিত তো আমি সেদিনই হয়েছি। নতুন করে কিসের কালিমা লাগাবো শরীরে? ঘন ঘন নিঃশ্বাস টেনে অ্যানির মুখের দিকে তাকায়। অ্যানির চোখ নিবু হয়ে আসে। নিক অ্যানির গাল চেপে ধরে বলে, আমার স্পর্শ আর সবার স্পর্শ এক? অ্যানি এই প্রশ্নটার উত্তর খুঁজে পেল না। নরম গলায় বলে, নিক পার্থক্য করছেন? ফ্রুকুচকে বলে, পরপুরুষের স্পর্শ পেতে এত ভালো লাগে? এমন হলে তো সেদিন নিলাম কেন্দ্রে ইচ্ছে নিয়ে আসা উচিত ছিল। কোন দুঃখে তোর মতো বেয়াদবকে এত টাকা দিয়ে কিনলাম, এই নিয়ে আফসোস হচ্ছে। অ্যানি টলমল চোখে তাকিয়ে বলে, নিক এত আফসোস হচ্ছে? যখন আফসোস হচ্ছে তখন এইভাবে বন্দি করে কেন রাখেন? ছেড়ে দিলেই তো পারেন। প্রগাঢ় ক্ষুব্ধতায় অ্যানির চুলগুলো চেপে ধরে বলে, ছেড়ে যাওয়া শব্দটা উচ্চারণ করা তোর জন্য নিষিদ্ধ। একবার ছেড়ে দেই, হাজারটা পুরুষের নজর পড়বে, চিরের মতো ছিঁড়ে ফেলবে তোকে। তোর ধারণাও নেই তুই ঠিক কাদের নজরে পড়েছিস। অবশ্য এদের কাছে গেলেই ভালো হতো, ঘন্টায় ঘন্টায়। অ্যানি নিকের বুকে ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে, মুখে আটকাচ্ছে না কিছু? তাদের কথা জানি না, কিন্তু আপনি কি কোনো দিক দিয়ে কম? আপনার মতো কুকুরের মতো ব্যবহার কেউ করেনি নিক জেভরান। আপনাকে ঘৃণা করি অনেক। ঘৃণিত পুরুষটার স্পর্শ যখন শরীরে লাগে তখন মনে হয় যেন কেউ শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। নিক হাতের বাঁধন আরো শক্ত করলো, দাঁত কটমট করে বলে, নিক এতটা ঘৃণা কেন করিস আমাকে? অ্যানি ফুপিয়ে কান্না করে ওঠে। নিক আপনি আমাকে আঘাত করেন, গালি দেন অনেক। খুব খারাপ আপনি। ঠোঁট চেপে রেখে বলে, বদ্ধ রুমে আদৌ দিনের পর দিন থাকা যায় নিক জেভরান? আপনি নিচে থাকতে পারবেন? নিক শব্দ করে পৈশাচিকভাবে হেসে ওঠে। কি ভয়ানক সে হাসির শব্দ! অ্যানি শরীর শিরশির করে ওঠে। লোকটা অদ্ভুত রকম সুন্দর। যে কোনো মেয়ে এক দেখাতে ভালোবেসে ফেলবে। অ্যানিও হয়তো প্রতিটা মেয়ের মতো ভালোবেসে ফেলতো, কিন্তু এই লোকটাকে কি আদৌ ভালোবাসা সম্ভব? অ্যানির চোখ নিবু হয়ে আসে। সামান্য হেলে পড়তে নিক শক্ত গলায় বলে, আমার অতীত খাটতে এসো না, তবে জ্ঞান হারালে কলিজা টেনে নিয়ে আসবো। ভুলেও জ্ঞান হারাবি না। অ্যানি আর কথা বলার মতো অবস্থাতে নেই। চোখ দুইটা প্রায় বন্ধ হয়ে আসছে। নিকের রাগের মাত্রা আরও বেড়ে যায়। ওয়াশরুমের দরজা খুলে অ্যানিকে ধাক্কা মেরে বাথটবে ফেলে দেয়। শক্ত বস্তুর সাথে ধাক্কা খেতে শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক অ্যানির মাথাটা পানি ভর্তি বাথটবে চেপে ধরে দাঁত পিষে বলে, আমার আগলে রাখা দেখেছিস, কিন্তু পশুত্ব দেখিসনি। প্রয়োজনে তোকে মারবো, এরপর নিজে মরবো। এরপরও এই শরীরের এক অংশেও কেউ তাকাতে পারবে না। তবে মাথা চেপে ধরাতে অ্যানি নিঃশ্বাস নিতে পারছে না। ছোটার জন্য ছটফট করতে থাকে। যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে ঠিক তখন মাথাটা উপরে তুলে ধরে। 4 সেকেন্ডের ভেতর আবারও চেপে ধরে। এইভাবে 20 বার এই অত্যাচার চলতে থাকে। অ্যানি জ্ঞান হারায়নি এখনো, কিন্তু মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছে। কান্না করে ফুপিয়ে বলেন, খুব খারাপ আপনি, জানোয়ার। এত কিসের জ্বালা আপনার আমাকে নিয়ে? আজ দুর্বল বলে আঘাত করছেন। এক সামান্য তাকালো অ্যানির দিকে। মনের অজান্তেই বলে, যার স্বামী পুরো দেশ শাসন করে সে কিভাবে দুর্বল হয়? বলেছিলাম না আমার কথায় বাধ্য হয়ে চল। দুনিয়ার সব সুখ পদতলে এনে রাখবো। অ্যানি শরীরটা শিরশির করে উঠল, তবে কেন হলো জানা নেই। অ্যানি অবাক হয়ে বলে, স্বামী নিজের জেদ ছাড়া আমাকে বউ মানেন? নিক কথাটা শুনল, কিন্তু কোনো উত্তর করল না। গম্ভীর হয়ে অ্যানির পুরো শরীরের দিকে তাকালো। অর্ধনগ্ন মেয়েটাকে দেখে পুরুষ মন জাগ্রত হয়ে ওঠে। আচমকা অ্যানির ঠোঁট দুইটা তীব্রভাবে চেপে ধরে। অ্যানি ব্যথায় চোখ খিচে ফেলে। নিক অ্যানির নিচের ঠোঁট ছুঁয়ে বলে, তোর শরীরের চামড়া পরিবর্তন করা না অবধি আমি শান্ত হব না। ভেতরে তীব্র দহনে চলছি। তোর এই শরীরটা তো আমার নামে লেখা হয়ে গিয়েছে। তাহলে পর পুরুষের সামান্য স্পর্শ কেন লাগবে তোর শরীরে? আমাকে শান্ত কর বেবি গার্ল।
অশান্ত আমিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আয় দ্রুত, না হলে হাজারটা লাশ দেখবি চোখের সামনে। তোর শরীরের চামড়া যদি খুলে ফেলি তাহলে কি কষ্ট পাবি? অ্যানির হৃদয়ের পানি শুকিয়ে আসছে। কি বলে যাচ্ছে এই সাইকো? আল্লাহ, এমন কি পাপ করেছিলাম এমন এক চিতাবাঘের সাথে আমার সাক্ষাৎ করিয়েছিলে? ক্লান্ত হয়ে যাচ্ছে, আর পারছি না লড়াই করতে। অ্যানি চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আপনার মতো অমানুষ আমি একটাও দেখিনি। শরীরের চামড়া খুলে ফেললে কোনো মানুষ বাঁচে? শান্ত চোখে তাকালো অ্যানির দিকে। হঠাৎ টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝের উপর। অ্যানি সেদিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিকের আক্রমণের শিকার হয়। অ্যানির ঠোঁট দুইটা পুনরায় নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। অ্যানি ছটফট করে নিককে ধাক্কা দিতে থাকে। নিক প্রগাঢ় ক্ষুদ্রতায় এক হাতে প্যান্টের বেল্ট খুলে দ্রুততার সাথে হাত বেঁধে ফেলে। নিক ঠোঁট ছেড়ে দিয়ে অ্যানিকে এক ঝটকায় নিজের নিচে ফেলে দেয়। গালটা চেপে ধরে বলে, এই শরীরে একটা স্পর্শ যদি অন্যের থাকে তাহলে আমি শান্তিতে শ্বাস নিতে পারবো না। আমার স্পর্শে সব আগের মতো সজীব হয়ে উঠবে। অ্যানি কান্না করে বলে, আমার শরীরের সেই ক্ষমতা নেই আজ। আই এম টেলিং ইউ, স্টে ওয়ে ফ্রম মি, ইউ ডোন্ট টাচ মি নর্মালি।